ভার্সিটির ভেতরে যাওয়ার সময় শাওরিয়ারের পথ আটকায় দারোয়ান। এই কোথা যাচ্ছ? ভার্সিটিতে যাচ্ছি। কেন? তুমি পাগল নাকি? এই শহরের সর্বোচ্চ নামি দামি ভার্সিটি, তোমার পোশাক আশাক দেখে তো ভিখারি মনে হচ্ছে। আর তুমি এই ভার্সিটিতে এডমিশন হলে বা কিভাবে? আমি ছোটলোক ভিখারি হতে পারি, কিন্তু আমারও পড়ার অধিকার আছে। আমার পথ ছাড়েন আর আমাকে যেতে দিন। না, তোমাকে আমি কিছুতেই ভার্সিটির ভিতরে যেতে দিতে পারি না। হঠাৎ প্রিন্সিপাল স্যারের ধমকে সরে দারোয়ানকে বলল, ওকে ভিতর আসতে দাও। কি বলছেন কি স্যার? কেন, তুমি কি কানে শুনতে পাওনি? বলেই চলে গেল। তুমি ভেতরে যেতে পারো। তারপর আমি ভার্সিটির ভেতরে গিয়ে আমার ক্লাস খুঁজে বের করে ক্লাসের ভেতরে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খাই। মেয়েটি ঠাস ঠাস করে শাওরিয়ারের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? তুই জানিস আমি কে? আমাকে দয়া করে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। ভিখারির বাচ্চা, চোখ কি বাড়িতে রেখে আসছিস নাকি? হঠাৎ আরেকটি মেয়ে বলে উঠল, আরে ছাড় না ছামিয়া, বেচারা মনে হয় বুঝতে পারে নাই। চুপ কর ঋতু। ভিখারির বাচ্চাটার সাহস কত বড়! ওই তোর মতো ভিখারি এই ভার্সিটিতে অ্যাডমিশন হলো কিভাবে? আরে মনে হয় হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অ্যাডমিশন হয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমিও একজন মানুষ, আমারও পড়ালেখার অধিকার আছে। দেখ দেখ কি রকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে। ঠিকই বলেছিস, আজকে আমার মন ভালো, তাই তোকে দয়া মায়া করে ছেড়ে দিলাম। এখন আমার সামনে থেকে সর। তারপর আমি ক্লাসের ভেতরে গেলাম। হঠাৎ একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, ওই এদিকে এসে আমার পাশে বসো। এরপর আমি ছেলেটির পাশে গিয়ে বসলাম। আমি মারুফ, আর তুমি? আমি শাহরিয়ার ইফতেখারুল হক সরকার। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো ছোট লোক তোমার ফ্রেন্ড হলে তোমার সম্মানহানি হবে না? ধুর মিয়া, সবচেয়ে বড় কথা হলো যে তুমি একজন মানুষ। আর তুমি যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা, আমরা তাহলে আজকে থেকে ফ্রেন্ড। ফ্রেন্ডের মধ্যে কোনো তুমি বা আপনি চলে না, শুধু তুই চলে। আচ্ছা দোস্ত, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুই শ্যামের সাথে কি নিয়ে কথা বলছিলি। আরে আর বলিস না, তারপর সব কিছু বললাম। তোর ভাগ্য ভালো তুই এখনো বেঁচে আছিস। কেন? তুই জানিস ওকে? সামিয়া হলো এই শহরের এমপি মেয়ে, আর তার চেয়ে বড় কথা হলো সামিয়া এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। ওর ভয়ে এই শহরের মানুষ থরথর করে কাঁপে। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। কি বলছিস কি? ঠিক বলছি। আর তুই ওর থেকে একটু দূরে দূরে থাকিস। তারপর মারুফের সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলতে থাকলাম। কিছুক্ষণ পর সামিয়া ও তার দলবল নিয়ে ক্লাসে আসলো, আর তার একটু পর স্যার ক্লাসে আসলো। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? জি স্যার, আমার বাড়ি গ্রামে। তোমার বাবা কি করে? কৃষিকাজ করে। আমার কথা শুনে মারুফ বাদে সবাই জোরে জোরে হাসতে থাকে। স্যার, এরকম একটা ভিখারির সাথে আমরা ক্লাস কিভাবে করব? সবাই চুপ করো। তারপর স্যার ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে স্যার চলে গেল। ভার্সিটি ছুটির সময় শাহরিয়ার আর মারুফ একসাথে ভার্সিটি থেকে বের হয়ে একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এখন তুই কোথায় থাকিস? ওই যে সামনের একটা বিল্ডিং আছে না, ওটাতে একটা ছোট রুম নিয়ে কষ্ট করে থাকি। ও দোস্ত, আমি যেই বাসায় থাকি সেই বাসার সামনে এসে পড়েছি, তাইলে আমি গেলাম। আচ্ছা যা। পরের দিন শাওরিয়ার ভার্সিটির ভেতরে যাওয়ার সময় সামিয়া পেছন থেকে শাওরিয়ারকে ডাক দেয়। ডাকলেন কেন? ছোট লোকের বাচ্চা, আমার অনুমতি ছাড়া আমার সামনে দিয়ে কোন সাহসে গেলি? জায়গাটা কি আপনার কেনা নাকি যে আপনার অনুমতি নিয়ে যেতে হবে? তোর এত বড় সাহস, কুত্তার বাচ্চা! আমার মুখে মুখে কথা বলিস? মিতু, তাড়াতাড়ি আমার গাড়ি থেকে মোটা শক্ত লাঠিটা নিয়ে আয়। আচ্ছা, ওর একদিন কি আমার একদিন। আচ্ছা বলেই লাঠি নিয়ে এসে ছামিয়াকে দিল। তারপর সামিয়া শাওরিয়ারের পায়ে লাঠি দিয়ে আঘাত করলো, আর শাওরিয়ার মাটিতে
থুবড়ে পড়ে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ভার্সিটির সবাই এইদিকেই তাকিয়ে আছে। হঠাৎ মারুফ এসে সামিয়াকে অনুরোধ করে বলতে লাগলো, প্লিজ সামিয়া, প্লিজ আপনি ওকে কিছু করিয়েন না, ও বুঝতে পারে নাই। প্লিজ আপনি ওকে এবারের মতো দয়া করে মাফ করে দেন। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার সামনে আসিস না, নইলে তোকেও আজ ওর সাথে সাইজ করব। মারুফ ভয়ে চুপ হয়ে যায়। তারপর সামিয়া যখন দ্বিতীয়বার লাঠি দিয়ে শাওরিয়ারকে আঘাত করতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে এসে ঠাস ঠাস করে সামিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ভার্সিটির সবাই অবাক হয়ে গেল। যার ভয়ে শহরের প্রতিটা মানুষ থরথর করে কাঁপে, তাকে একটা মেয়ে এসে থাপ্পড় লাগিয়ে দিল। দেখ মেঘলা আপু, আমার সামনে থেকে সরে যা। আর কত নিচে নামবি তুই? তোর কি মানুষকে মানুষ বলে মনে হয় না? তুই কতটা নীচ! এই ভার্সিটিতে আজ অ্যাডমিশন না নিলে জানতামই না কতটা অমানুষ হয়ে গেছিস তুই। তোকে আমার ছোট বোন ভাবতেও ঘৃণা হয়। তারপর মেঘলা শাওরিয়ারের কাছে গিয়ে শাওরিয়ারকে ধরে মাটি থেকে তুলল। আমার সাথে ডাক্তারের কাছে চলো। আমি এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখেছি বলে মনে হয় না। কি হলো? না, কিছু না। আজ তুই আপুর জন্য আমার হাত থেকে বেঁচে গেলি, দ্বিতীয়বার আমার হাতে পড়লে সেদিন তোর জীবন শেষ দিন মনে রাখিস। তারপর সামিয়া চলে গেল। তুমি ওর কথায় কিছু মনে করো না। হুম। এখন তাড়াতাড়ি চলো। আমি গরিব মানুষ, আপনার সাথে যাওয়াটা আমার শোভা পায় না। তুমি গরিব হয়েছো তাই কি হয়েছে? তুমিও তো একজন মানুষ। কিন্তু দেখো, আমার মাথা কিন্তু অল্পতেই গরম হয়ে যায়, তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার সাথে ডাক্তারের কাছে চলো। আচ্ছা। তারপর মেঘলা আমাকে তার গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। চিন্তা কোনো কারণ নেই, পায়ে সমস্যা, ব্যথা পেয়েছে, কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো খেলেই ঠিক হয়ে যাবে। সামান্য ব্যথা পাইছি না, আপনি বাড়িটা খাইলে সেখানেই পড়ে কান্না করে দিতেন। এই ইয়াংম্যান, চিন্তার কোনো কারণ নাই, যে মেডিসিনগুলো দিচ্ছি সেগুলো খেলে একদিনেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এখন চলো। তারপর হাসপাতাল থেকে বের হলাম। তোমার বাসা কোথায়? আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই একটু দূরে, সমস্যা নেই, আমি যেতে পারবো। তুমি পাগল? এই অবস্থায় কি করে বাসায় যাবে? তাড়াতাড়ি গাড়িতে ওঠো তো, আমি তোমার বাসার সামনে নামিয়ে দিচ্ছি। তারপর আবার মেঘলার দামি গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পর মেঘলা আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি বাসার ভেতরে সিঁড়ি বেয়ে আমার রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, আজকাল মানুষ সামান্যতম ক্ষমতা নিয়ে যে কত অহংকার করে। কি বা দরকার ক্ষমতার অপব্যবহার করা? ভালো কাজে লাগলেই তো হয়। পরের দিন সকাল সকাল মারুফ কল দিল। আমি কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মারুফ বলতে লাগলো, কিরে বন্ধু, ভাবি পাইয়া কি আমাকে ভুলে গেছিস? ধুর, তুইও না কি সব আবল তাবল বলছিস। কেন রে, মেঘলা ভাবিকে কি পছন্দ হয় না? ধুর, আমার মতো গরিবের আবার পছন্দ আছে নাকি? তারপর কল কেটে দিলাম। এরপর বাসা থেকে নেমে কিছু খাওয়ার জন্য যখন একটা হোটেলের ভিতর যাব, তখনই আমার চোখের দৃষ্টি পড়ে হোটেলের পাশে পড়ে থাকা ভিখারিটার উপর। মনে হচ্ছে অনেক দিন ধরে কিছুই খায় নাই, কিন্তু আমার কাছে তো যে টাকা আছে সব আমারই খেতে চলে যাবে। এমনিতেই আমার খুব খিদে লেগেছে। যাই হোক, আমি তো একদিন হয়তো না খেয়ে আছি, আর উনি মনে হয় অনেক দিন ধরে না খেয়ে আছে। তাই আমি আমার কাছে যত টাকা ছিল সব ভিখারিটাকে দিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে মারুফের সাথে একটা গাছের নিচে বসে বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর ছামিয়া ও তার দলবল নিয়ে ভার্সিটিতে আসে। ভার্সিটির সকল ছাত্রছাত্রী ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কখন কাকে কি করে বসে। তারপর আমার দিকে কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। একটু পর মেঘলা ভার্সিটিতে আসে, আর এসেই আমার কাছে এসে বলতে লাগলো, এখন কেমন আছো? জি, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি। সকালে কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কি খেয়েছো? গরিবরা যা খায় আর কি। মিথ্যে কথা কেন বলছো? তুমি কিছুই খাওনি। কই, খাইছি তো। দেখো, আমি কিন্তু সবটা দেখেছি, তাই আমার কাছে অযথা মিথ্যে বলে কোনো লাভ নেই। চলো আমার সাথে। কোথায়? এই, তোরে আসতে বলেছি, আসবি, এত কথা বলছো কেন? আরে জানা শারিয়ার,
তারপর বাধ্য হয়ে মেঘলার গাড়িতে উঠলাম। আর মেঘলা ড্রাইভ করছে। কিছুক্ষণ পর একটা বড় রেস্টুরেন্টে এসে গাড়ি থামায়। তারপর মেঘলার সাথে রেস্টুরেন্টের ভেতরে গেলাম। কি খাবে? আপনার ইচ্ছা। তারপর মেঘলা অনেক দামি দামি খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। কি হলো, খাচ্ছ না কেন? এমনিতেই পেটে প্রচুর খিদা, তাই আর না করতে পারলাম না। তারপর খাওয়া শুরু করে দিলাম। আর মেঘলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার খাওয়া শেষ হলে মেঘলা বিলটা দিয়ে দেয়। আমাকে তার গাড়ি করে ভার্সিটিতে নিয়ে আসলো। এরপর আমি আর মেঘলা একসাথেই কথা বলতে বলতে ক্লাসে গেলাম। আমাদেরকে একসাথে দেখে সামিয়া রাগে ফুঁসছে। তারপর আমি মারুফের পাশে গিয়ে বসলাম, আর মেঘলা তার সিটে গিয়ে বসলো। তোদেরকে হেব্বি মানাইছে। কাদের? আরে তোর আর মেঘলা ভাবির কথা বলছি। তোর মুখে কি কোনোদিনও ভালো কথা আসে না? দোস্ত, আমার মনে হয় তোকে মেঘলার পছন্দ হয়েছে। আমার মতো গরিবকে মেঘলার মতো বড়লোক এমপির মেয়ে পছন্দ করবে? হাসাইলি রে, হাসাইলি। আরে প্রেম ভালোবাসা আবার ধনী গরিব আছে নাকি? কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো আর ক্লাস করাতে লাগলো। এভাবে একের পর এক ক্লাস শেষ হয়ে গেল। ভার্সিটি ছুটির সময় মেঘলা পেছন থেকে ডাক দেয়। ওই শুনো। জি বলেন। তোমার নাম্বারটা দাও তো। কেন? কেন মানে? দিতে বলেছি, দিবি। 0191042। ঠিক আছে, যাও। একটা কথা বলবো। কি বলো? আপনি সবসময় রাগ দেখিয়ে কথা বলেন কেন? মেঘলা চোখ বড় বড় করে তাকিয়ে সামিয়ার দিকে আস্তে আস্তে এগিয়েতে লাগলো। মেঘলা আস্তে আস্তে রাগী মুড নিয়ে আমার সামনে আসে। আমাকে আবার মারধর করবে নাকি? তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলতে আমার ভালো লাগে, তাই। তারপর মেঘলা তার গাড়ি নিয়ে চলে যায়। যাক, বাঁচা গেল। তারপর আমিও আমার বাসায় চলে গেলাম। এভাবেই আস্তে আস্তে আমার আর মেঘলার সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। একদিন ভার্সিটিতে আমি আর মেঘলা হেসে হেসে কথা বলছি, আর হঠাৎ কোথা থেকে যেন সামিয়া এসেই ঠাস ঠাস করে আমার গালে কষে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। ওই কুত্তার বাচ্চা, শালা ছোট লোকের বাচ্চা, অনেকদিন ধরে দেখতেছি তুই একটু বেশি আপুর সাথে মেলামেশা করছিস। ঠাস 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 করে সামিয়ার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি? আপু, তুই এই ছোট লোকটার জন্য আমাকে মারলি? হ্যাঁ, আমি ওর সাথে কথা বললে তোর কি? তোর এত কেন চলে? আমার জন্য আপনাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয়েছে, আমি চলে যাচ্ছি। ওই দাঁড়াও, এক পা বাড়িয়েছ তো তোমার পা আমি ভেঙে দিব। ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তোকে যেন আর ওর আশেপাশে না দেখি সামিয়া। সামিয়া রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আমার জন্য কেন আপনার বোনের সাথে ঝগড়া করলেন? কেন? তুমি কি সত্যি কিছু বোঝো না? কি? কিছু না, এখন ক্লাসে চলো। হ্যাঁ চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটি ছুটির পর আমি আর মারুফ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো? আরে বেটা, তাড়াতাড়ি বল। আমি না যখন আমার চোখের পাতা বন্ধ করি, তখন শুধু মেঘলার মায়া ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সবসময় মেঘলার কথাই মাথার মধ্যে ঘুরপাক খায়। আমি বুঝতে পারছি না, কিন্তু কেন? আরে ভাই, তুই তো মেঘলার প্রেমে পড়ে গেছোস। কি বলস কি? ঠিক বলছি। একটা কাজ কর, কালকে তুই মেঘলাকে প্রপোজ করবি। আচ্ছা ঠিক আছে, প্রপোজ করার পর যা হয় দেখা যাবে। তারপর আমি আমার বাসায় চলে গেলাম, আর মারুফ তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। পরের দিন ভার্সিটিতে শাহরিয়ার একটা গাছের নিচে বসে বসে শুধু মেঘলার কথাই ভাবছে। হঠাৎ মেঘলা এসে বলতে লাগলো, কি ভাবছো বসে বসে? কই কিছু না তো। কিছু তো একটা ভাবছো, বলো কি ভাবছো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তারপর আমি মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকি, আমি আসমানের পরী কখনো দেখিনি, কিন্তু জমিনে পরীর চেয়ে সুন্দর কাউকে দেখেছি, আর সেটা হলো তুমি। তোমাকে যখন আমি প্রথম দেখেছি, তখন থেকেই তোমাকে যতন করে রেখেছে আমার এই মনে। বলে বোঝাতে পারবো না তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য নিজের জীবন দিতেও রাজি। ভালোবাসি তোমায়। বলেই দিলাম এক দৌড়ে ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসলাম। তারপর আর এক সপ্তাহ ভার্সিটিতে যাইনি। এই এক সপ্তাহ মেঘলা অনেকবার কল দিলেও রিসিভ করিনি। আজ এক সপ্তাহ পর ভার্সিটিতে যাচ্ছি। জানি না ভাগ্যে কি আছে,
ভার্সিটিতে আমাকে দেখতে পেয়ে মেঘলা টেনে টেনে জোর করে তার গাড়িতে উঠিয়ে মেঘলা গাড়ি ড্রাইভ করতে থাকে। মেঘলার দিকে ভালো করে খেয়াল করে দেখলাম চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই। কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মেরে ফেলবে নাকি? এই কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু মেঘলা কিছুই বলল না। কিছুক্ষণ পর একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে মেঘলা ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা খুব জোরেই লাগছে। আচ্ছা, মারলেন কেন? 1 সপ্তাহ কেন আসিস ইউনিভার্সিটিতে? তোকে কল দিয়েছি কিন্তু রিসিভ করিসনি কেন? হ্যাঁ, তোর তোর জন্য কত চিন্তায় ছিলাম আমি। যদি তোর কিছু হয়েছে তো তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? মানে? ওই দিন দৌড় দিয়ে চলে কেন গিয়েছিলি? যদি আমাকে মারধর করতেন তাই ভয়ে দৌড় দিয়েছিলাম। ভয় পাস তাহলে প্রপোজ করলি কেন? তোমায় ভালোবাসি তাই। সেদিন আমার কথাগুলো শুনে যেতি তাহলে আজ তোকে থাপ্পড়গুলো শুধু শুধু খেতে হতো না। আমিও ভালোবাসি। কাকে? তোমাকে। সত্যি? হ্যাঁ। তারপর থেকে শাওরিয়ার আর মেঘলার প্রেম খুব ভালোভাবে চলতে থাকে। একদিন শাওরিয়ার ভার্সিটিতে গিয়ে একটা গাছের নিচে বসে মেঘলার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সামিয়া শাওরিয়ার কাছে এসে বলল, এই তোর গ্রামের বাড়িতে কে কে আছে? হঠাৎ সামিয়ার মুখে এরকম প্রশ্ন শুনে চমকে ওঠে শাওরিয়ার আর কাপা কাপা গলায় বলল, কেন? তোকে বলতে বলেছি চুপচাপ বলবি। শুধু আমার মা বাবা। ও ভালো। আর এখন থেকে তুই সবসময় আমার সামনে সামনে থাক, অর্থাৎ সব সময় আমার চোখের সামনে থাকবি। হঠাৎ মেঘলা এসে বলল, কে কার চোখের সামনে থাকবে? মেঘলা, তুমি এসেছো? আর এখন তুমি এখান থেকে একটু যাও। কেন? যেতে বলেছি, যাও। তারপর সেখান থেকে ক্লাসে এসে পড়লাম। সেখান থেকে শাওরিয়ারে যাওয়ার পর মেঘলা সামিয়াকে বলল, ওর দিকে নজর দিস না, চোখ তুলে ফেলবো। আজকাল তুই একটু না অনেক বেশি ওর সাথে মেলামেশা করছিস আপু। ওকে আমি ভালোবাসি, ওর সাথে মেলামেশা আমি করবো না তো কে করবে? ওর দিক থেকে তোর নজরটা সরিয়ে ফেলিস। কথাগুলো বলেই তারপর মেঘলা ক্লাসে চলে যায়। শাহরিয়ারকে আমি না পেলে তোকে পেতে দিব না আপু। তারপর সামিয়া তাদের দলের বিশ্বস্ত লোক রফিকে ফোন দেয়। জি ম্যাডাম, বলেন। কালকে যে ছেলেটার ছবি তোমাকে পাঠিয়েছিলাম তাকে আজকে এই দুনিয়া থেকে সরিয়ে দাও। আচ্ছা ম্যাডাম। তারপর কল কেটে দিয়ে হাসতে থাকে। ভার্সিটির ছুটির পর শাওরি আর মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে শাওরি একটা নির্জন রাস্তা দিয়ে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু এইদিকে মাফিয়ার লোকজনেরা ফাঁদ পেতে বসে আছে যে কখন তাদের শিকার আসবে আর তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। তাহলে কি আজকে শাওরিয়ানের সাথে মেঘলার শেষ কথা ও দেখা ছিল? তাহলে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া সামিয়ার লোকজনরা কি শাওরিয়াকে মেরে ফেলতে সক্ষম হবে? শাওরিয়া নির্জনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর শাওরিয়ানের সামনে মাফিয়ার 50 জন লোক দাঁড়ায়। তাদের প্রত্যেকের হাতেই আছে পাওয়ারফুল পিস্তল বা বন্দুক। কে তোমরা? আমরা মাফিয়ার লোক। কি চাও? আমার পথ কেন আটকিয়েছ? তোর মৃত্যু চাই। কথাটা শুনে আমি হাঁটু গেড়ে বসে পড়ি আর বলতে থাকি, না না প্লিজ আমাকে মারবেন না, আমি গরিব মানুষ, আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন, আমাকে মারবেন না, একটু দয়া করেন। আরে সবাই দেখো ছেলেটা কেমন বাঁচার জন্য আকুতি মিনতি করছে। আরে ওকে মারার জন্য আমাদের এতজন লোকের তো কোনো প্রয়োজন পড়বে না। তারপর মাফিয়ার সমস্ত লোক জোরে জোরে হাসতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা কি নিয়ে বাঁচবে? আমি আজকে এই শহর থেকে আমার গ্রামে চলে যাব, প্লিজ আমাকে মারবেন না। তোকে তো মরতেই হবে, আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ বেঁচে ফেরে নাই। ওই একজন গিয়ে ওকে মেরে ফেল। আর গুলি করে মারবি না, আমার একদমই গুলির শব্দ পছন্দ না, অন্যভাবে মার। তারপর মাফিয়ার একজন লোক শাওরিয়ারের দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। না না, একদমই আমার কাছে আসবেন না, খবরদার আমার কাছে আসবেন না বলছি।
মাফিয়ার লোকটি শাওরিয়ার কাছে গিয়ে পেছন থেকে চকচকে ধারালো ছুরিটা বের করে শাওরিয়ারকে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে ছুরিটা শাওরিয়ার পেটে ঢুকিয়ে দেওয়ার আগেই মাফিয়ার লোকের দেহটি শত শত বন্দুকের গুলি তার দেহটাকে ছা করে ফেলে, আর লোকটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। রাফি তার সাথে থাকা মাফিয়াদের লোকগুলো চমকে যায়। বড় সাহস, মাফিয়ার লোকজনকে গুলি করে? সাহস থাকলে সামনে আয়। কিন্তু সেখানে শাহরিয়ান ছাড়া আশেপাশে আর কেউই দেখতে পায় না। হঠাৎ হাজারো বন্দুকের গুলি রাফির পেছনে থাকা মাফিয়ার সমস্ত লোকদের দেহ ভেদ করে ফেলে, আর তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সবাই তাদের জীবন হারায়। রাফি এবার অনেক ভয় পেয়ে যায়। রাফি বাদে সমস্ত মাফিয়ার লোক এখন মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, কিন্তু কে বা কারা গুলি করেছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছে না রাফি। রাফি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কে কে গুলি করছে সামনে আসো, আমি বলছি সামনে আসো। কিন্তু সামনে কেউ আসে না, আর রাফি কাউকে দেখতেও পাচ্ছে না। এই ছেলে, কে তুমি? সত্যি করে বলো। আমি কোনো কথাই বলছি না, শুধু এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছি। হঠাৎ আবার শত শত গুলি রাফির বুকে ছিদ্র করে ফেলে, আর রাফিও মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। তারপর শাওরিয়ার কিছুক্ষণ নিরিবিলি হাঁটু গেড়ে বসে থাকার পর উঠে দাঁড়ায়, দ্রুত সেখান থেকে চলে যায়। শাওরিয়া যাবার পরেই সেই নির্জন রাস্তা দিয়ে কয়েকজন লোক যাচ্ছিল, আর লোকটির সর্বপ্রথম মাফিয়ার লোকদের লাশগুলো দেখতে পায়। আর তার থেকেই আস্তে আস্তে খবরটা শহরের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে পড়ে যে কারা যেন মাফিয়ার লোকগুলোকে মেরে ফেলেছে। শহর জুড়ে হইচই পড়ে যায়। এদিকে সামিয়ার তো পুরো মাথায় খারাপ। এত বড় কলিজা হয়েছে, আমার লোকেদের মারছে, এমনকি আমার সমস্ত বিশ্বস্ত লোক রাফিকেও ছাড়ে না। জি ম্যাডাম বলেন। রাফি, সমস্ত লোকজনকে নিয়ে শহরের প্রতিটা কোনায় কোনায় খোঁজ নিয়ে দেখো আমাদের লোকজনকে মেরে কে এত বড় সাহস দেখিয়েছে, আর কাউকে সন্দেহ হলে সেখানেই তাকে মেরে দিবে। আচ্ছা ম্যাডাম। তারপর মাফি সামিয়ার সমস্ত লোকজনকে নিয়ে আস্তানা থেকে বেরিয়ে পড়ে। সামিয়ার মাথায় রাগ প্রায় চরম পর্যায়ে, কিছুতে নিরিবিলি বসে থাকতে পারতেছে না। রাতে ঘুম স্বাভাবিকভাবেই শাওরিয়ার মেঘলার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাওরিয়ার ভার্সিটি গিয়ে দেখে সবার মুখে শুধু একই কথা, মাফিয়ার অনেক লোকজন কারা যেন মেরে ফেলেছে। কিছুক্ষণ পর মারুফ এসে শাওরিয়ানকে বলতে লাগলো, কিরে দোস্ত, খবর শুনছিস? মাফিয়া অনেকজন লোককে কারা যেন মেরে ফেলেছে। ও, আজকে সামিয়ার মাথা খুব গরম, কেউ ভয়ে সামিয়ার আশেপাশে দিয়ে যাচ্ছে না। ও। কিছুক্ষণ পর সামিয়া ভার্সিটিতে এসে শাওরিয়ার দিকে প্রচুর রাগী দৃষ্টিতে তাকায়। মরার তো শাহরিয়ার কথা ছিল, কিন্তু আমার লোকেরা কেন মরল? কে বা কারা মারছে? তারপর সামিয়া ক্লাসে চলে যায়। দোস্ত, খেয়াল করিস সামিয়া তোর দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়েছিল? হুম। একটু পর ভার্সিটির একটা কালো রঙের গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে মেঘলা নেমে আসে। শাওরিয়ার কাছে গিয়ে বলতে লাগলো, এখন থেকে তুমি সব সময় আমার চোখের সামনে থাকবে। এখন থেকে প্রতিদিন তোমাকে আমি ভার্সিটিতে নিয়ে আসবো, আর ভার্সিটি ছুটি হলে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব। কিন্তু কেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন চুপচাপ ক্লাসে চলো। তারপর ক্লাসে চলে গেলাম। ভার্সিটি ছুটির পর মেঘলা তার গাড়ি করে আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে শহরের সমস্ত জায়গা জুড়ে কোনো প্রমাণ পেল না মাফিয়ার লোকজনেরা। তাহলে কি মাফিয়ার লোক এগুলা লোকের মৃত্যু রহস্য হয়েই থাকবে? পরের দিন মেঘলা শাওরিয়ার বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বাসা থেকে শাওরিয়ার বের হয়ে মেঘলার গাড়িতে ওঠে। এতক্ষণ লাগে আসতে? তারপর মেঘলা গাড়ি ড্রাইভ করতে থাকে আর বলতে লাগলো, কালকে ভার্সিটিতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিসের জন্য? দেশের টপ বিজনেসম্যান আসবে, তার জন্য। তুমি কি তাকে কখনো দেখেছো? দেখি নাই, কিন্তু ওনার নাম সব মানুষের অন্তরে অন্তরে রয়েছে। উনি মানুষের বিভিন্ন বিপদে সব সময় পাশে থাকে। অনেক বড় মনের মানুষ তিনি কোনো দিন অহংকার করেনি। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য করেছেন। ওনার বয়স কম হলেও কাজ করে অনেক বড় বড়। ওনার ব্যাপারে যা বলবো সবই কম মনে হবে। ওনার মতো মহান মানুষকে দেখার আমার খুব ইচ্ছে। ও।
তারপর মেঘলা ভার্সিটিতে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে শাওরিয়া নেমে দেখে আজকে থেকেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজকে আর ক্লাস হবে না, চলো কোথাও ঘুরে আসি। হ্যাঁ চলো। তারপর আবার গাড়িতে উঠলাম। এরপর গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে মেঘলা আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন মেঘলা এসে শাওরিয়ানকে বাড়ি থেকে ভার্সিটি নিয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখে কি সুন্দর করে সাজিয়েছে। ওই স্টেজে চলো, ওখানে আমার সাথে থাকবে। না না, এ হয় না। আমার মতো ছোট লোক স্টেজে সবার সামনে তোমার পাশে দাঁড়িয়ে থাকলে সবাই কি বলবে? যে যাই বলুক, তুমি আমার সাথে থাকবে, ব্যাস। না প্লিজ, আমি থাকতে পারবো না। তাহলে বিয়ের পরও কি আমার থেকে দূরে দূরে থাকবে নাকি? আরে না, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, আমাকে যেতে হবে। কোনো বাহানা চলবে না, তোমাকে আমার সাথে থাকতেই হবে। না প্লিজ প্লিজ, আমার সত্যি একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে দাও। একটু পর আবার আসবো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। এত করে যখন বলছো তাহলে যাও, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। তারপর মেঘলা স্টেজে চলে যায় আর শাওরিয়া সেখানে থেকে চলে যায়। শাওরিয়া যাওয়ার কিছুক্ষণ পর দেশের সফল টপ বিজনেসম্যানদের গাড়ি আসে, আর পেছনে গাড়ি করে আসা গার্ডরা তাড়াতাড়ি যার যার গাড়ি থেকে নেমে পুরো ভার্সিটি ঘিরে ফেলে। তারপর দেশের সফল টপ বিজনেসম্যান তার গাড়ির দরজা খুলে তার ডান পাটা মাটিতে রাখে। ভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্সিটির সকল ছাত্রছাত্রী, স্যার ম্যাডাম সহ শহরের সব মানুষ গভীর আগ্রহের সাথে দেখার জন্য এই শাহরিয়ারটা এখনো আসছে না কেন? তাকে। তারপর দেশের সফল ও টপ বিজনেসম্যানের গাড়ি থেকে নামে, আর তাকে দেখে সামিয়া কি বলবে, তার মুখের ভাষাই হারিয়ে ফেলেছে। আর মেঘলা তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে আর কেউ না, সে হলো শাওরিয়ান। তার মানে শাহরিয়ার দেশেরও সফল টপ বিজনেসম্যান? তাহলে এটাই ওর সারপ্রাইজ ছিল? তাই তো বলি, আমার লোককে মারার সাহস কার হবে? শাওরিকে দেখতে অনেকেই চমকে যায়। ওরে ওরে, আমি গর্ব করে সবাইকে বলতে পারবো দেশের সকল টপ বিজনেসম্যান আমার বন্ধু। তারপর শাহরিয়া আস্তে আস্তে হেঁটে হেঁটে স্টেজের দিকে যাচ্ছে, আর সবাই এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তারপর শাহরিয়া স্টেজে উঠে বলতে লাগলো, আমাকে এই ভার্সিটির হয়তো সবাই চেনেন, ছোট লোক ভিখারি বলে জানতেন। কি আমাকে সবাই চিনতে পারছেন তো? আমি একজন মনের মতো মানুষ খুঁজছিলাম, যে আমার টাকা পয়সাকে নয়, ভালোবাসবে শুধু আমাকে। আর আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। আজ তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর আরও অনেক কথা বলে অনুষ্ঠান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে সামিয়া আর তার আস্তানায় গিয়ে তার সমস্ত লোককে তৈরি হতে বলল, কারণ সামিয়া জানে যে শহরে তার বাসায় আসবে শাওরিয়ান ভাড়া এত সহজ হবে না। এই সামিয়া অন্য শহরের বড় মাফিয়া মনির খানের সাহায্য নেয়। তোকে নিয়ে আমার মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল শাহরিয়ার, কিন্তু তুই যখন আমার হবি না, তাই তোকে আর কারোর হতে দিব না। পরে স্বামী আর মনির খান প্রায় 300 লোককে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওদের একটাই লক্ষ্য, শাওরিয়ানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কিছুক্ষণ পর শাওরিয়ারের মেঘলাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাঝপথে এসে দেখে মাফিয়ার লোকজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে সামিয়া ও মনির খান দাঁড়িয়ে আছে। অতএব শাওরিয়ানের মাঝ রাস্তায় গাড়ি থামালে মনির খান বলতে লাগলো, কার এত বড় সাহস হয়েছে মাফিয়ার লোকেদের মারি? সাহস থাকলে গাড়ি থেকে বেরিয়ে সামনে আস, তোর কত বড় কলিজা সেটা আজ দেখবো। কুত্তার মতো মারবো তোকে, গাড়ি থেকে বেরিয়ে আস শালা। কথাগুলো বলার সাথে সাথে শাওরিয়ার গাড়ির পেছন থেকে প্রচুর শক্তিশালী মাফিয়ার হাজার হাজার ছেলে পেয়ে এসে দাঁড়ায়, তাদের প্রত্যেকের হাতেই মেশিন গান। এসব দেখে সামিয়া, মনির খান, তাদের সাথে থাকা সব লোকজন ভয় পেয়ে যায়। এবার শাওরিয়ারের গাড়ি থেকে নেমে আসে সামনে। শাওরিয়ানকে দেখে মনির খান শাওরিয়ারের ভাই বলে দৌড়ে এসে শাওরিয়ারের পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, বিশ্বাস করেন শাহরিয়ার ভাই, আমি জানতাম না যে এটা আপনি। শাহরিয়ার ভাই, আমাকে মাফ করে দেন প্লিজ, দয়া করে এবারের মতো মাফ করে দেন বলে পা ধরে কান্না করতে লাগলো। মনির খানের এইরূপ আচরণ দেখে সামিয়া চমকে ওঠে। কি করছেন কি আপনি? ওর পা ধরে কেন কান্না করছে? আরে তুই কার সাথে পাঙ্গা নিছোস? উনি চাইলে আমাদের মতো মাফিয়াকে 5 মিনিটের কবর দিতে পারে। উনি হলেন সমস্ত মাফিয়ারও কিং, শাহরিয়ার ইফতারুল হক
মনির খানের কথা শুনে সামিয়া হাঁটু গেড়ে বসে পড়ে। আর সামিয়া সমস্ত লোক ওদের হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তাহলে এই সমস্ত মাফিয়ারাও কিং, যাকে 5 বছর ধরে খুঁজছি, কিন্তু সে আজ নিজে থেকেই সবার সামনে প্রকাশিত হলো। এবার শাহরিয়ার সামিয়া ও মনির খানের তার দরবারের উদ্দেশ্যে বলতে লাগলো। নিজেদের পাওয়ারকে তোমরা বেঠিক পথে পরিচালিত করেছ। সামান্যতম পাওয়ার নিয়ে এতই তোমাদের বাহাদুরি, এতই তোমাদের অহংকার। নিজেদের সংশোধন করো, না হলে পরবর্তীতে সংশোধন করার আর সময় পাবে না। কথাগুলো বলেই শাহরিয়ার তার গাড়ি করে মেঘলার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। আর শাহরিয়ারের পেছনে থাকা মাফিয়ার হাজারো ছেলে পেলে শাহরিয়ারের গাড়ির পেছন পেছন যেতে লাগলো। শাহরিয়ার মেঘলাদের বাসায় এসে মেঘলার মা বাবার সাথে কথা বলে বিয়ার দিন তারিখ ঠিক করে চলে যায়। শাহরিয়ারের মা বাবা আসতে চাইলেও শাহরিয়ার আসতে নিষেধ করে। একেবারে বিয়ে করে বউ নিয়ে যাবে, এটাই শাহরিয়ার তার মা বাবাকে বলেছে। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ে। অবশেষে ধুমধাম করে মেঘলা আর শাহরিয়ারের বিয়ে হয়ে যায়। তারপর শাহরিয়ার তার সব থেকে দামি গাড়ি করে মেঘলাকে শাহরিয়ারের বাসায় নিয়ে যেতে লাগলো। শাহরিয়ারের গাড়ির পেছনে অনেকগুলো গাড়ি। শাহরিয়ারের শাহরিয়ারের গাড়ির পেছন পেছন যেতে থাকে। একটা কথা বলার ছিল, যেটা তুমি এখনো জানো না। কি এমন কথা গো? আমি সমস্ত মাফিয়ার কিং। কি? কিন্তু তুমি কখনো আমাকে ভুল বুঝে চলে যাবে না তো? বলো। তোমাকে ভালোবেসেছি কি ছেড়ে যাওয়ার জন্য নাকি? তারপর শাহরিয়ারের গাড়ি তার শহরের ভিতর ঢুকে পড়ে। আশেপাশের সব মানুষ শাহরিয়ারের গাড়ির উপরে ফুল ছিটিয়ে দিতে থাকে। মেঘলা গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি সুন্দর শহরটা। একটু পর একটা বিরাট বাড়ির সামনে গাড়ি থামে। তারপর গাড়ি থেকে শাহরিয়ান আর মেঘলা নামে। শাহরিয়ানকে দেখতে পেয়ে শাহরিয়ারের আম্মু শাহরিয়ানকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, বাবা তুই ঠিক আছিস তো? আম্মু, আমি একদমই ঠিক আছি। তারপর মেঘলাকে দেখিয়ে বললাম, আম্মু, এ হলো মেঘলা, আমার বউ। আসো বৌমা, ভিতরে আসো। যাও মেঘলা, আম্মুর সাথে ভেতরে যাও। তারপর মেঘলা আম্মুর সাথে বাসার ভেতরে চলে গেল। আর আমি আব্বুকে বলতে লাগলাম, আব্বু, নবাবজাদা বলেন। এত সুন্দর করে বাড়িটা সাজানোর কি দরকার ছিল? সাজাবো না মানে? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। শহরের শেষ প্রান্ত থেকে বাড়ি পর্যন্ত সাজিয়েছি। দেখছি তো। এখন বাড়ির ভিতরে যাবি না, বাইরে চলো। তারপর বাড়ির ভেতরে চলে গেলাম। এরপর সোজা ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার মাথার মধ্যে থাপ্পড় মারল। পিছন ফিরে দেখি আমার মামাতো বোন লিজা। পাজি, তুই? অনেক রাত হয়েছে, বাসুর ঘরে না গিয়ে এখানে ছাদে কি করছিস? তারা দেখছি। কই তারা? আকাশের দিকে তাকিয়ে দেখ। তারপর লিজা যখন আকাশের দিকে তাকায়, তখনই আমি লিজার মাথায় একটা থাপ্পড় দিয়ে দিলাম দৌড়। তোরে শুধু একবার পাই। এখন থেকে আমাকে তোর ভাবির কাছে কাছে পাবি। তারপর বাসর ঘরের সামনে এসে দাঁড়ালাম। আজকে আমার বাসর রাত, ভাবলেই কেমন কেমন যেন লাগে। তারপর বাসর ঘরের ভেতরে ঢুকলাম। এরপর মেঘলা আমার পা ধরে সালাম করলো, আর আমি মেঘলাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরি। তারপর মেঘলাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে আমি মেঘলার মুখের খুব নিকটে আমার মুখ নিয়ে যাই। মেঘলার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। তারপর আস্তে আস্তে, খুব আস্তে আস্তে মেঘলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিই। এদিকে সামিয়া বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা হালকা বাতাসে সামিয়া চুলগুলো এলোমেলোভাবে উঠছে। 2 ফোঁটা চোখের জল সামিয়া গড়িয়ে পড়ে। জীবনে কাউকে মনের অজান্তেই ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার হলো না। দীর্ঘ 5 বছর ধরে মাফিয়ার কিংকে খুঁজছিলাম, আর আজ তাকে পেয়েও গেছি। কিন্তু আফসোস, তুই যদি আমার হতি তাহলে কোনো রকম তোকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু তুই তো আমার হলি না। তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। তারপর সামিয়া আরাফাত ভাইকে ফোন দেয়। হ্যাঁ সামিয়া, বলো। সমস্ত মাফিয়া কিংকে খুঁজে পেয়ে গেছি। কি সত্যি? আমি জানতাম একমাত্র তুমি ওকে খুঁজে বের করতে পারবে, তাই তো এই কাজ তোমাকে নিয়োজিত করছি। হ্যাঁ, সে আর কেউ না, সে হলো আমার বড় বোনের জামাই। কি? তাহলে ওকে মারা তো খুব সহজ হবে। তুমি স্বাভাবিকভাবে থেকো,
কিছুতেই জানি শাহরিয়ার বুঝতে না পারে যে আমরা ওকে মারার প্ল্যানিং করেছি। আচ্ছা। আরাফাত তারপর ফোন কেটে দেয়। আগেই বলে রাখছি, এই আরাফাত হলো অনেক বড় সড়ো মাফিয়া হওয়ার পর থেকেই আরাফাত শাওরিয়ানকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ দেশে রাজত্ব করতে হলে শাওরিয়ানকে তার পথ থেকে সরাতেই হবে। পরের দিন সকালে শাওরিয়ান, মেঘলা আর বাবা মা একসাথে খাওয়া দাওয়া করছে। মেঘলাকে শাওরিয়ান আব্বু খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে শাওরিয়ান আর মেঘলা তাদের রুমে চলে যায়। বিকালে শাওরিয়ান মেঘলাকে নিয়ে ঘুরতে বের হয়। তোমাদের শহরটা তো খুব সুন্দর। তারপর মেঘলাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে বাসায় এসে পড়ি। এইভাবেই শাওরিয়ার ও মেঘলার হাসি খুশিতে একটা বছর কেটে যায়। এই এক বছরের প্রায় সময়েই সামিয়া শাওরিয়ারের বাসায় বেড়াতে আসতো। আর বিভিন্নভাবে সামিয়া সমস্ত ভুলের জন্য শাওরিয়ানের কাছে মাপ চাইতো। আর এক সময় মাপ পেয়েও যায়। এখন শাওরিয়ানের সামনে সামিয়া খুব বিশেষ পাত্রী হয়ে ওঠে। একদিন মেঘলা মাথা ঘুরিয়ে পড়ে যায় আর শাওরিয়ান মেঘলাকে ধরে কোলে উঠিয়ে তার রুমে নিয়ে যায়, গিয়ে বিছানায় শুয়ে দেয় আর ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। কি হয়েছে বাবা? আমার মেঘলা মায়ের কি হয়েছে? আমিও বুঝতে পারছি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আমি ডাক্তারকে ফোন করে আসতে বলছি। কিছুক্ষণ পর একজন মহিলা ডক্টর এসে মেঘলাকে পরীক্ষা করে বলেন, আগে মিষ্টি নিয়ে আসেন, উনি মা হতে চলেছেন। কি সত্যি? ইয়ে হুররে, আমি বাবা হতে চলেছি। তারপর ডাক্তার চলে যায়। তুই এখানেই মেঘলার পাশে থাক, আর আমি গিয়ে শহরের সব মানুষকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছি। বলেই শাওরিয়ার রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরল। মেঘলা শাওরিয়ানকে বলতে লাগলো, কি হয়েছিল আমার? আমি মেঘলার কপালে একটা চুমু দিয়ে মেঘলার কানে কানে বললাম, তুমি মা হতে চলেছ। কি সত্যি? আজ থেকে তুমি ঘরের কোনো কাজ করতে পারবে না, শুধুই রেস্টে থাকবে, কেমন? খবর শুনে সামিয়া শাওরিয়ানের বাসায় এসে শাওরিয়ানকে দেখতে পেয়ে বলতে লাগলো, দুলা ভাই, আরে আরে পেট নিয়ে এসে পড়েছে যে। আপনার সাথে আর কথা বলবো, আপনি আবার আমাকে পেতনি বলছেন? আচ্ছা আচ্ছা, আর বলবো না। আপু কই? উপরের রুমে আছে। সামিয়া তারপর উপরের রুমে গিয়ে মেঘলাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল, আপু আপু, আমার লক্ষ্মী আপু মা হতে চলেছে। হয়েছে হয়েছে, এখন ছাড়ো। তারপর বিকালে শাওরিয়ান মেঘলা আর সামিয়াকে নিয়ে ঘুরতে যায়। ঘুরে বেড়ানোর পর আবার বাসায় এসে পড়ে। এইভাবে আস্তে আস্তে মেঘলার বাচ্চা হওয়ার দিন এসে পড়ে। মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা শাওরিয়ানের হাত চেপে ধরে বলতে লাগলো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আরেকটা বিয়ে করে ফেলো। কি বলছো এসব? তোমার কিচ্ছু হবে না, তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। তারপর মেঘলাকে অপারেশন থিয়েটারের ভেতর নিয়ে যায় আর শাওরিয়ান বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। দেখিস মেঘলার কিছু হবে না। এদিকে সামিয়া বাইরে গিয়ে আরাফাতের সাথে ফোনে কথা বলতে লাগলো। এখনই উপযুক্ত সময় শাহরিয়াকে মারার। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুমি ভুলে যাও না তুমি এখন শাহরিয়ারের শহরে আছো। ওর শহরে ওকে মারতে গেলে আমারই ধ্বংস হয়ে যাব। তাই যে করে হোক ওকে ওর শহর থেকে দূরে নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে? শাহরিয়ারের শহরে বাইরে একটা নদী আছে, নদীর পাড়ে তুমি চলে আসো, ওখানে আমার লোক আছে। ওখানে এসে তুমি শাহরিয়ারকে ফোন করে বলবে আমাকে কেউ ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এটা বললেই খেলা শুরু। বলেই ফোন কেটে দেয়। তারপর সামিয়া আরাফাতের বলা সেই জায়গায় চলে গিয়ে শাওরিয়ানকে ফোন করে। শাওরিয়ান ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তুমি কোথায় চলে গেছো সামিয়া? দুলা ভাই বাঁচান আমাকে। কি কি হয়েছে তোমার? কোথায় তুমি? আমাকে বাঁচান, কিছু লোক আমাকে শহরের বাইরে নদীর পাড়ে ধরে নিয়ে এসেছে, ওরা আমার সর্বনাশ করে ফেলবে, বাঁচান না আমাকে দুলা ভাই, প্লিজ বাঁচান। হ্যালো হ্যালো সামিয়া। তারপর আর দেরি না করে হাসপাতাল থেকে বাইরে চলে আসলাম। কি তুই কোথায় যাচ্ছিস? আব্বু এমনি হার্টের রোগী, সত্যিটা বললে হয়তো চিন্তা করবে, তাই মিথ্যে বললাম। আব্বু জরুরি একটা কাজ আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কি এই সময় তোর আবার কি কাজ? তারপর আর কোনো কথার জবাব না দিয়ে সোজা গাড়ি নিয়ে সামিয়ার বলা জায়গায় চলে গেলাম। গাড়ি থেকে নেমে দেখে অনেকগুলো লোক সামিয়াকে বেঁধে রেখেছে।
তোদের এত বড় সাহস হয়েছে বলেই দৌড়ে গিয়ে কয়েকজনকে মেরে মাটিতে শুইয়ে দেই। তারপর আমি সামিয়ার হাতের বাঁধন খুলে দেই। তারপর আরও কয়েকজন লোক শাওরিয়ানকে মারতে এলে শাওরিয়ান তাদের এক একটা ধরে মারতে থাকে। শাওরিয়ানের সাথে কিছু লোকজন পেরে উঠছে না দেখে সামিয়া নিজেই পিছিয়ে শাওরিয়ার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। শাওরিয়ার হা বলে চিৎকার দিয়ে যখন পিছে তাকায় দেখে সামিয়া তার পিছে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তুমি? হ্যাঁ আমি। তোকে মারার জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে, আর আজ শেষ পর্যন্ত দিনটা এসেই গেল। তারপর সামিয়া আরাফাতকে ফোন করে বলতে লাগলো, আরাফাত ভাই, আপনার পথ ক্লিয়ার। তুমি? আরাফাত? সামিয়া? ধোঁকা দিলি তুই সামিয়া, ছাড়বো না। বলেই ফোন কেটে হাসতে থাকে। তারপর শাওরিয়ান সামিয়ার দিকে এগোতে লাগলে সামিয়া শাওরিয়ারের বুকে লাথি মারে, আর শাওরিয়ার মাটিতে মুখ থুবড়ে রক্তে মাটিতে লাল হয়ে গেছে। শাওরিয়ার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর এদিকে শাওরিয়ার সন্তান মেঘলার গর্ভ থেকে পৃথিবীতে আসে। এখন কি হবে? আরাফাত কি শাওরিয়ারের সব কিছু দখল করে মাফিয়া কিং হতে পারবে নাকি পারবে না? তারপর সামিয়া এখান থেকে চলে গেল। আস্তে আস্তে সমস্ত লোক চলে গেল। হঠাৎ আকাশ থেকে টপ টপ ফোঁটা ফোঁটা পানি শাওরিয়ারের দেহে পড়তে শুরু করলো। এদিকে হাসপাতালে শাওরিয়ার আব্বু আম্মু শাওরিয়ারের জন্য অনেক টেনশনে আছে। এখনো শাওরিয়ার কেন আসছে না? কিছুক্ষণ পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হলে শাওরিয়ানের আব্বু বলতে লাগলো, ডাক্তার, মেঘলা আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ, দুজনেই ঠিক আছে। তারপর শাওরিয়ানের আব্বু ভেতরে গিয়ে দেখতে পেল মেঘলার ছেলে হয়েছে। তারপর শাওরিয়ারের আম্মু মেঘলার ছেলেকে কোলে নিল। কিছুক্ষণ পর মেঘলার জ্ঞান ফিরল। শাওরিয়ারকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আম্মু, শাহরিয়ার কোথায়? আমরাও কখন থেকে ওকে খুঁজছি। কখন যে হাসপাতাল থেকে চলে গেছে এখনো আসছে না। ওকে ফোনেও পাচ্ছি না। আব্বু, ওর কিছু হয়ে যায়নি তো? আরে তুমি টেনশন করো না, ও ঠিকই চলে আসবে। ওগো, তুমি একটু খুঁজে দেখো না। আচ্ছা, আমি দেখছি। তারপর শাওরিয়ার আব্বু হাসপাতাল থেকে বের হয়ে সামিয়াকে দেখতে পেয়ে বলতে লাগলো, সামিয়া, তুমি কোথায় চলে গেছিলে? না মানে একটা কাজ ছিল। ও আপু আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ, দুজনেই ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আরে দেখলে না, শাহরিয়ারকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে আর পৃথিবীতে খুঁজে পাবেন না। কিছু বলবে নাকি? না না, কিছু বলি নাই। তাহলে আমি যাই। তারপর সামিয়া হাসপাতালের ভিতরে গিয়ে যেই রুমে মেঘলাকে শিফট করা হয়েছে সেই রুমে গিয়ে মেঘলার বেবিকে কোলে নেয়। বেচারা শাহরিয়া নিজের সন্তানের মুখটা দেখতে পেল না। মেঘলাকে বাসায় নিয়ে আসা হয়েছে 2 দিন হয়ে গেল। এই 2 দিন মেঘলার বাবা মা এসে মেঘলাকে দেখে চলে গেছে, কিন্তু সামিয়া এখনো যায়নি। 2 দিন হয়ে গেল, এখনো শাওরিয়ানকে কোথাও পাওয়া যায়নি। মেঘলা এত কান্নাকাটি শুরু করে দিয়েছে, শাওরিয়ারের আম্মু না ভেবে মেঘলাকে সান্ত্বনা দিচ্ছে। শাওরিয়ারের আব্বু আম্মু খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন একটা অ্যাম্বুলেন্স শাওরিয়ারের বাসার সামনে এসে থামে। বাসার সামনে অ্যাম্বুলেন্স দেখে মেঘলা বাদে বাসা থেকে সবাই বের হয়ে বাইরে দেখে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কয়েকজন লোক একটা লাশ বের করে। এটা কার লাশ? এখানে কেন নিয়ে এসেছো? কিন্তু লোকগুলো কোনো কথা না বলে লাশের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। শাওরিয়ারের আব্বু লাশটা দেখে না, বলে জোরে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। না, এ আমার ছেলে হতে পারে না। প্লিজ শান্ত হন একটু। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মেঘলা তার সন্তানকে কোলে নিয়ে বাসার বাইরে এসে বলতে লাগলো, কি হয়েছে এখানে? আর এই লাশ কার? লাশ এখানে কেন? কিন্তু কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। তারপর মেঘলা লাশের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বলতে লাগলো, আম্মু, এই লাশটা কার? মুখটা ভালো করে চেনা যাচ্ছে না। কি হলো, বলছো না কেন? শাহরিয়ারের। বললেই কান্না করতে থাকে। কথাটা শুনে মেঘলা কিছুক্ষণ নিস্তব্ধ থাকে, পরে হাউমাউ করে কান্না করতে থাকে। মেঘলার কান্না দেখে মেঘলার কোলে থাকা তার অবুঝ নিষ্পাপ সন্তানও কাঁদতে শুরু করলো। তোর কান্না দেখে আজ কেন জানি আমার আনন্দ লাগছে। আরো কান্না কর আপু, আরো কান্না কর। যত খুশি
কর কান্না, শাহরিয়ারা আর ফিরবে না। তারপর আস্তে আস্তে খবরটা সারা শহরে ছড়িয়ে পড়ে। শহরের সমস্ত মানুষের চোখ থেকে আজ জল গড়িয়ে পড়েছে। যে মানুষটা নিজে না খেয়ে অপরকে জিজ্ঞাসা করতো খেয়েছি কি না, সেই মানুষটা সব সময় মানুষের বিভিন্ন বিপদে পাশে থাকতো। যে মানুষটার জন্য মানুষ আজ শান্তিতে বসবাস করছে, সেই মানুষটা আর বেঁচে নেই। শাওরিয়ারের মৃত্যু নিয়ে দেশে হইচই সৃষ্টি হয়েছে। কারো চোখ থেকে পড়ছে জল, আবার কারো চোখ থেকে বের হচ্ছে হাসি। শাওরিয়ারকে কবর দিয়ে শাওরিয়ারের বাবা বাসায় এসে কান্না করে দেয়। আর মেঘলাকে তো কিছুতেই সামলানো যাচ্ছে না। মেঘলা কিছুতেই শাওরিয়ারের মৃত্যু যেন মেনে নিতে পারছে না। আজ 15 দিন হয়ে গেল শাওরিয়ারের মৃত্যু হয়েছে। দিনে দিনে শাওরিয়ারের ব্যবসা ধ্বংসের দিকে যেতে শুরু করলো। শাওরিয়ার ছাড়া মাফিয়ার সব ছেলেপুলেরা ভেঙে পড়েছে। আর আরাফাত তার দলবল নিয়ে শহরের লোকজনকে মারতে শুরু করে দিল। শহরের নাম আরাফাত দেশ থেকেই স্থায়ীভাবে মুছে ফেলতে চায়। এখন কেউই বা শাওরিয়ারের সমস্ত কিছু দায়িত্ব নিবে? শাওরিয়ারের শহরে আরাফাতের লোকজন এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। এদিকে আসিফ তাড়াতাড়ি করে শাওরিয়ারের বাসায় যায়। আসিফ হলো শাওরিয়ারের দলের একজন। আসিফ শাওরিয়ারের আব্বুকে বলতে লাগলো, আঙ্কেল আঙ্কেল, আরাফাতের লোকজন শহরের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে দিছে আর শহরের মানুষকে মারছে। অনেক মানুষকে তো মারতে মারতে মেরেই ফেলেছে। পুলিশও আরাফাতের ভয়ে কিছু বলতে পারছে না। তোমরা কিছু করো। শাহরিয়ারের মৃত্যুতে মাফিয়ার সমস্ত লোকজন ভেঙে পড়েছে আর এই সুযোগেই অন্য মাফিয়ারা আক্রমণ করছে। ইতিমধ্যেই আমাদের অনেক লোককেই মেরে ফেলেছে। এভাবে যদি আমাদের সব লোককে মেরে ফেলে তাহলে আরাফাতকে আর কেউ ঠেকাতে পারবে না। তারপরও দেশে হত্যা, মারামারি ও বিভিন্ন ধরনের খারাপ কাজ শুরু করে দিবে, যা এতদিন শাহরিয়ার থাকতে করতে পারে নাই। জানি না এখন কি হতে চলেছে। হঠাৎ মেঘলা তার রুম থেকে এসে বলতে লাগলো, আমি শাহরিয়ারের সমস্ত কিছুর দায়িত্ব নিতে চাই। কি বলছো কি তুমি? শাহরিয়ারের একটা ইচ্ছে ছিল, ওই দেশটাকে সব সময় শান্তিময় রাখতে চাইতো। কিন্তু আমি কি করে ওর এই ইচ্ছাটা অপূর্ণ রাখি? আপু তুই কি পাগল হয়েছিস? তুই চুপ করে থাক, কথা বলিস না। যেদিন আমি শাহরিয়ারের খুনিকে খুঁজে পাবো সেদিন হবে ওর শেষ দিন। তারপর মেঘলা তার সন্তানকে শাহরিয়ারের আম্মুর কাছে দিয়ে আবার রুমে গিয়ে বন্দুক নিয়ে এসে বলতে লাগলো, আমাকে শাহরিয়ারের আস্তানায় নিয়ে চলো আসিফ। জি ম্যাডাম, চলেন। তারপর মেঘলা গিয়ে গাড়ি নিয়ে শাহরিয়ারের আস্তানায় চলে গেল। শাহরিয়ার আস্তানায় এসে মেঘলা সমস্ত মাফিয়ার লোকদের বলতে লাগলো, এখন থেকে শাহরিয়ারের সমস্ত দায়িত্ব আমি পালন করব। তোমরা সবাই তৈরি হও। তোমাদেরকে হেরে গেলে চলবে না, আমরাই জিতব। আমাদের শহরে আরাফাতের যত লোক ভাঙচুর করেছে তাদের সবাইকে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দাও। তারপর মেঘলার কথা অনুযায়ী মাফিয়ার সব লোকজন শক্তিশালী অস্ত্র নিয়ে শহরে থাকা আরাফাতের সব লোককে মেরে গাড়ি করে আরাফাতের আস্তানায় ফেলে দেয়। নিজের লোকের একসাথে এতগুলা লাশ দেখে চমকে যায় আরাফাত। কিছুক্ষণ পর মেঘলা আরাফাতের আস্তানায় যায়। মেঘলাকে দেখে আরাফাত বলতে লাগলো, আরে দেখো কে এসেছে আমাদের মারতে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, নইলে তোমার শাহরিয়ারকে যেভাবে মারছি তার থেকেও ভয়ঙ্করভাবে তোমাকে মারবো। কিছুক্ষণ পর তোর মুখ থেকে আর হাসি বের হবে না, কিন্তু তোর চোখের পানি ঠিকই পড়বে। তারপর মেঘলা ইশারা দেওয়ার সাথে সাথেই হাজারো বন্দুকের গুলি আরাফাতের সমস্ত লোকদের দেহ ভেদ করে দেয়। আরাফাতের সমস্ত লোক মারা গেছে, শুধু আরাফাতই বেঁচে আছে। আমাকে মাফ করে দাও। মাফ? আর তোকে ভুলেও না। তারপর মেঘলা আরাফাতের হাতে গুলি করে গুলি লাগার সাথে সাথে আরাফাত সরে চিৎকার দেয় আর আরাফাতের হাত থেকে রক্ত পড়তে থাকে। প্লিজ প্লিজ আমাকে মেরো না, হাত জোর করে বলছি, আমাকে মাফ করে দাও। তারপর মেঘলা আরাফাতের হাতে গুলি করে। তারপর মেঘলা আরাফাতের অন্য হাতে গুলি করে। এখন আরাফাত জোরে চিৎকার দেয় আর আরাফাতের হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়ে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আর আর একটা কথা, আমার কথায় শাহরিয়ারকে যে মেরেছে সে হলো বাকিরা বলার আগেই আরাফাতের দেহে মেঘলা একের পর এক গুলি করে দেয় আর আরাফাত মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। এই আস্তানায় আগুন লাগিয়ে দাও বলে বাসার উদ্দেশ্যে চলে গেল। তারপর মাফিয়া লোকজন আরাফাতের আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
আগুনে আস্তানা সহ আরাফাত ও তার লোকজনের মৃত লাশগুলো পুড়ে ছাই হয়ে যায়। মেঘলা বাসায় আসলে শাওরিয়ারের আব্বু বলতে লাগলো, তুমি ঠিক আছো তো মেঘলা মা? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আর আরাফাত ওর দলবলকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আরাফাত আবার আমার ব্যাপারে কিছু বলে দেয়নি তো? এই ধরো তোমার ছেলেকে, আমার কোলে একদমই থাকতে চায় না, শুধু কান্না করে। তারপর মেঘলা তার ছেলেকে কোলে নিয়ে বলতে লাগলো, ও লে লে লে, খালি কান্না করে কেন? এই তো আম্মু, আছি তো। 5 বছর পর শহরের পা রাখলো সব মানুষের ভালোবাসার পাত্র শাহরিয়ার। শহরটা খুব পাল্টে গেছে। এখনো কি আমার কথা মনে আছে সবার? আম্মু কি আমার জন্য রোজ চোখের পানি ছড়ায়? মেঘলার মনে কি এখনো আমি আছি? আমার সন্তান কি বেঁচে আছে নাকি মরে গেছে? এসব ভাবছি আর আস্তে আস্তে সামনে এগোচ্ছি। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেলাম। এই ভাই, চোখে দেখতে পারেন না নাকি? না মানে খেয়াল করিনি, মাফ করবেন। আরে সমস্যা নাই। আর আপনার মুখ কাপড় দিয়ে ঢাকা কেন? এমনি। ও আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, এই শাহরিয়ারটাকে? কি বলছেন কি আপনি? শাহরিয়ারকে চেনেন না? না মানে আমি এ শহরে নতুন তো। শাহরিয়ার হলো এ শহরের মানুষের চোখের মণি। শাহরিয়ারকে সবাই এক নামে চেনে। অনেক বড় মনের মানুষ তিনি। সে মারা গেছে, কিন্তু এখনও শাহরিয়ার নাম মানুষের অন্তরে অন্তরে রয়েছে। আচ্ছা, ওর লাশ কি আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখছি, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ওটাই শাহরিয়ারের লাশ ছিল। কারণ লাশটির দেহে শাহরিয়ারের ব্যবহৃত সমস্ত জিনিস পাওয়া গেলেও কিন্তু মুখটা কিছুতেই চেনা যাচ্ছিল না। আর কিছু বলতে পারবো না, আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। তার মানে এখনো সবার আমার কথা মনে আছে। আস্তে আস্তে সামনে এগিয়ে দেখলাম অনেক মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম। লোকটি বলল, এখানে গরিব লোকদের কাপড় দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? শাহরিয়ার ভাইয়ের স্ত্রী মেঘলা। মেঘলা? আমি এখন সবার সামনে আসতে পারবো না, তাই আমাকেও লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর আমার প্রধান কারণ, অনেক বছর পর মেঘলার মায়া ভরা মুখটা খুব কাছ থেকে দেখা। আমার মুখটা কাপড় দিয়ে আরো ভালো করে ঢেকে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর আমার সিরিয়াল যখন এলো, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেঘলার সামনে গিয়ে মেঘলার দিকে তাকিয়ে রইলাম। কতদিন পর মেঘলার মায়া ভরা মুখটা দেখছি। আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছে। হঠাৎ আমার দৃষ্টি গিয়ে পড়ল মেঘলার পেছনে থাকা মেয়েটি সামিয়ার ওপর। প্রচণ্ড রাগী চোখে সামিয়ার দিকে তাকিয়ে রইলাম। কি হলো, আপনি কাপড় নিচ্ছেন না কেন? তার কোনো দরকার নেই। যে কারণে লাইনে দাঁড়িয়েছিলাম তা হয়ে গেছে বলেই আমি সেখান থেকে চলে গেলাম। কে এই লোকটি কাপড় না নিয়ে চলে গেল? আরে ছাড় না, কোনো পাগল হতে পারে। তারপর লোকটি চলে যায়। গরিবদের কাপড় দেওয়ার পর মেঘলা আর সামিয়া সেখান থেকে বাসায় আসলে মেঘলার 4 বছরের ছেলে আরিফ দৌড়ে এসে মেঘলার কোলে উঠে বলতে লাগলো, আম্মু আম্মু, আমাদের বাসায় একটা নতুন কাজের লোক আসছে। আর কাজের লোক? তাই নাকি? তুমি উপরে রুমে গিয়ে খেলা করো, যাও। তারপর আরিফ উপরের রুমে চলে গেল। আম্মু আম্মু, কি হয়েছে মেঘলামা? বাড়িতে বলে নতুন কাজের লোক রেখেছো? হ্যাঁ, ছেলেটা খুব ভালো। চেনা নাই জানা নাই আর অমনি একটা কাজের ছেলে বাড়িতে রেখে দিলে? আচ্ছা, ছেলেটা কই? ওকে ডাকো তো। ছেলেটি রান্নাঘরে রান্না করছে। তারপর আম্মু ছেলেটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি রান্নাঘর থেকে আসে। মেঘলা কাজের ছেলেটিকে দেখে বলতে লাগলো, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে। এত কষ্ট করে নকল দাড়ি মুছ লাগিয়ে ছদ্মবেশ নিলাম, তাও বলে চেনা চেনা লাগছে। আচ্ছা যাই হোক, তুমি যাও গিয়ে রান্না করো। তারপর মেঘলা তার রুমে চলে গেল। দুপুরে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে আর শাহরিয়ার ডাইনিং টেবিলের একটু পাশেই দাঁড়িয়ে আছে। শাহরিয়ারের আম্মু খাবার মুখে দিতেই কান্না করে দেয়। কান্না করছেন কেন? মতো রান্না আমার ছেলেও আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতো। যত সব ঢং। আরে তোমার ছেলের রান্নাই এটা। সবার খাওয়া দাওয়া হলে যে যার রুমে চলে গেল আর শাহরিয়ার সবার শেষে খেতে বসলো আর মনে মনে ভাবতে লাগলো,
শেষ পর্যন্ত নিজের বাসায় ছদ্মবেশে কাজের লোক সেজে আসতে হলো। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলতে লাগলো, আঙ্কেল আপনি এখনো খাচ্ছেন? কিন্তু তুমি কে? আমি আরিফের বাড়ির নেতা, সবাই আমার কথা শুনে। এখন থেকে তুমিও আমার কথা শুনবে। কথা কানে গেছে? বাচ্চা ছেলেটার কথা শুনে আমি কাশতে শুরু করলাম। তারপর ঢক ঢক করে এক গ্লাস পানি খেলাম। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম মেঘলা। তার মানে আরিফ আমার ছেলে? খাওয়া ছেড়ে টেবিল থেকে উঠে আরিফকে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। রাতে রান্না করা খাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে আসার জন্য রান্নাঘরে গিয়ে দেখি সামিয়া খাবারগুলোর মধ্যে কি যেন মেশানোর চেষ্টা করছে। এই খাবার সাথে কি মেশানোর চেষ্টা করছেন? কই কিছু না তো, তাহলে আপনি রান্নাঘরে কি করছেন? দেখছিলাম আর কি খাবারগুলো কেমন হয়েছে। দেখতে আসছেন নাকি খাবারগুলোর মধ্যে কিছু মেশাতে আসছেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি আপনি খাবারগুলোর মধ্যে কিছু মেশাতে যাচ্ছিলেন, কিন্তু আমি এসে পড়েছি বলে আপনি কিছু মেশাতে পারেননি, তাই তো? তোর এত বড় সাহস, আমাকে অপবাদ দিচ্ছিস বলেই ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দে, তারপর চলে যায়। কন্ট্রোল কন্ট্রোল, পরে সুদে আসলে সব কিছুর জবাব দিয়ে দেব। তারপর আমি খাবারগুলো ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে দেই। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে শেষে চলে যায়। এরপর আমিও সবার শেষে খাবার খেয়ে আমার জন্য যেই রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন মেঘলার ফোনে সামিয়ার সাথে কথা বলতেছে। কি রে, তুই কোথায়? আর আরিফকেও কোথাও খুঁজে পাচ্ছি না। আরিফকে আর খুঁজে পাবি না, কারণ আরিফ আমার কাছে। আরে আগে বলবি না? আরিফকে কোথাও না পেয়ে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আগে পুরো কথাটা তো শোন। কি? তোর ছেলে এখন আমাদের শহরে। যদি তোর ছেলেকে বাঁচাতে চাস তাহলে আমার আস্তানায় চলে আয়। আর তোর সাথে যদি কোনো মাফিয়ার লোকজন নিয়ে এসেছিস তাহলে তোর ছেলেকে সারা জীবনের মতো ভুলে যা। না না সামিয়া, আমার ছেলের কোনো ক্ষতি করিস না। আমি এক্ষুনি তোর আস্তানায় আসছি। আড়াল থেকে শাওরিয়ারের সব কথাগুলোই শুনে ফেলে। তারপর মেঘলা ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। কথাবার্তা শুনে যা বুঝলাম, তার মানে আমার ছেলের কোনো ধরনের বিপদ, আমাকে তাড়াতাড়ি সামিয়ার আস্তানায় যেতে হবে। আর তার আগে আমাকে আমার আস্তানায় যেতে হবে। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে আমার আস্তানায় গিয়ে পৌঁছালে আমার নকল দাড়িমুছ খুলে আস্তানার ভেতরে চলে গেলাম। সামিয়াকে দেখে মাফিয়ার সব লোকজন কি বলবে কিছুই বুঝতে পারছে না। সবাই শাওরিয়ারের ভাই বলে চিৎকার করে। শাহরিয়ার ভাই, আপনি বেঁচে আছেন? আমি বেঁচে আছি। এখন এত কিছু বলার সময় নেই। তোমরা সবাই যার যার অস্ত্র নিয়ে তৈরি হও। আমার ছেলে বিপদের মধ্যে আছে। আমার ছেলেকে উদ্ধার করতে হবে। তাই সবাই আমার সাথে সামিয়ার আস্তানায় চলো। তারপর শাওরিয়ান মাফিয়ার সমস্ত লোককে নিয়ে সামিয়ার আস্তানার উদ্দেশ্যে চলে যায়। মেঘলা সামিয়ার আস্তানায় পৌঁছে তাড়াতাড়ি আস্তানার ভেতর চলে যায়। আমি জানতাম আপু তুই তোর ছেলেকে বাঁচাতে ঠিকই আসবি। এসবের মানে কি? এই নে, এই কাগজে সাইন কর। এটা কিসের কাগজ? এটা সম্পত্তির কাগজ। শাহরিয়ারের আব্বু আম্মু তোর নামে সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছে, সেটা আমি জানি। তাই তুই এই কাগজে সাইন করে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি। না, আমি সাইন করব না। আহা, আমার আব্বুটা সাইন করবে না? সবাই শোনো, আমার আব্বু সাইন করবে না। তুই সাইন করবি, অবশ্যই করবি। তোর পিছনে তো তাকিয়ে দেখ। তারপর মেঘলা পিছনে তাকিয়ে দেখে আরিফের গলায় সামিয়ার একজন লোক ছুরি ধরেছে। আম্মু আম্মু, আমাকে বাঁচাও, এই পচা লোকটা আমাকে মেরে ফেল। ভয় পেও না আরিফ, আমি আছি তো। সামিয়া প্লিজ, তুই আমার ছেলেকে ছেড়ে দে। তাহলে কাগজে সাইন কর। কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। কোনটা ঠিক করছি আর কোনটা ভুল করছি সেটা তোকে বলতে হবে না। সাইন কর তাড়াতাড়ি, না হলে শাহরিয়ারকে যেভাবে মারছি সেভাবে তোর ছেলেকেও মেরে দিব। তার মানে তুই? হ্যাঁ, আমি শাহরিয়াকে নিজ হাতে হত্যা করেছি। তুই এটা করতে পারলি? তাড়াতাড়ি সাইন কর, না হলে তোর ছেলেকে
মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। তারপর যখন মেঘলা কাগজে সাইন করবে তার আগেই শাওরিয়ার আস্তানার ভেতর ঢুকে সামিয়ার দুজন লোককে মেরে মাটিতে শুইয়ে দেয়। কে রে তুই? আমার লোককে মেরেছিস? তোর মুখ থেকে কাপড়টা সরা। তারপর শাওরিয়ান তার মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। শাওরিয়ানকে দেখে মেঘলা এক দৃষ্টিতে শাওরিয়ার দিকে তাকিয়ে থাকে। শাহরিয়ার, তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। সেদিন তুই আমার দেহে ছুরি ঢুকিয়ে দেওয়ার পর ভালো করে পরীক্ষা করে দেখিস নি যে আমি বেঁচে আছি নাকি মারা গেছি। তা না করে তুই চলে গিয়েছিলি। সামিয়া, এটাই ছিল তোর সবচেয়ে বড় ভুল। তুই চলে যাওয়ার পর সব লোকজনও চলে যায়। তার কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি পরিপূর্ণ সুস্থ হতে প্রায় 2 মাস লেগে যায়। আমি সুস্থ হওয়ার পর ভদ্রলোকটি তার গাড়ি করে আমাকে আমার বাসার উদ্দেশ্যে নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে শুধু ভদ্রলোকটির মাথা ফেটে গিয়েছিল, আর আমার মাথায় খুব বেশি আঘাত লাগে, যার ফলে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, কিছুই মনে করতে পারছিলাম না। তারপর লোকটি আমাকে অনেক বড় বড় হাসপাতালে আমাকে চিকিৎসা করিয়েছিল, কিন্তু তাও কোনো লাভ হয়নি। তাই ভদ্রলোকটি আমাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যায়, আর আমার সুস্থ হতে অনেক বছর কেটে যায়। আমি তো বেঁচে আছি, কিন্তু তুই এবার বাঁচবি না। তারপর যেই লোকটি আরিফের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে, শাওরিয়ান সেই লোকটির মাথায় গুলি করে এবং লোকটি মাটিতে মুখ থুবড়ে পড়ে মারা যায়। আর আরিফ দৌড়ে মেঘলার কাছে যায়। কিছুক্ষণ পর শাওরিয়ারের সমস্ত লোক আস্তানার ভেতর এসে সামিয়ার সব লোককে মেরে ফেলে। তারপর শাওরিয়ার আস্তে আস্তে সামিয়ার কাছে গিয়ে ঠাস ঠাস করে সামিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে ছিটকে পড়ে আর সামিয়ার ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। তারপর শাওরিয়ার আস্তে আস্তে বন্দুক নিয়ে সামিয়ার দিকে এগোতে লাগলো। তারপর সামিয়া উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, না 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 শাহরিয়ার, প্লিজ আমাকে মেরো না, আমি তোমার শালি হই। তারপর আমি বন্দুক ছুঁড়ে মেরে সামিয়ার দিক থেকে মুখ ঘুরিয়ে নেই। আপু আপু, তুই তো কিছু বল, আমাকে ছেড়ে দিতে বল না, আমি তোর ছোট বোন হই। মেঘলা ঠাস ঠাস করে সামিয়ার 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে সামিয়া মাটিতে বসে পড়ে। তারপর শাওরিয়ারের একজন লোক বন্দুক নিয়ে সামিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, আর সামিয়া তার চোখ বন্ধ করে ফেলে। আজকেই সামিয়ার জীবনের শেষ দিন। সামিয়া চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। সামিয়া মনে মনে বলছে, যদি আমাকে আর একটা সুযোগ দেওয়া হতো, কিন্তু আমার মতো বিশ্বাসঘাতককে কে বা আর একবার সুযোগ দিবে। তারপর লোকটি বন্দুক নিয়ে সামিয়াকে টার্গেট করে। গুলি করার আগেই শাওরিয়ান বলল, থামো, সামিয়াকে ছেড়ে দাও। বলার আগেই লোকটি সামিয়ার ওপর গুলি চালানো বন্ধ করে দেয়। শাওরিয়ানের বলা কথাগুলো শুনে সামিয়া এবার চোখ খুলে তাকায়। কি বলছো কি? ভুল মানুষ করেই, আবার ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে, মানুষের দিকে এগিয়ে যায়। তারপর আমি সামিয়ার সামনে গিয়ে বললাম, কেন কেন করছো এসব করে কী বা পেলে? তোমার জীবন সম্পর্কে একবার ভাবো, ভালো হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও। আমি তোমার মতো মানুষ আর দেখিনি, এত কিছু হবার পরও আমাকে মাফ করে দিলে। তোমার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপু, খুবই ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। আরিফ, ওই যে শাহরিয়ার, তোমার বাবা, যাও। তারপর আরিফ দৌড়ে গিয়ে শাওরিয়ানকে জড়িয়ে ধরে। বাবা বাবা। আবার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে। বাবা তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। বাবা বাবা জানো, আম্মু না আমাকে শুধু শুধু বকা দেয়, তুমি একটু আম্মুকে বকে দিও তো। সোনা ছেলে? কি, তোমার আম্মুর এত বড় সাহস আমার ছেলেকে বকা দেয়? তারপর আমি আরিফকে কোলে নিয়ে মেঘলার সামনে গিয়ে বললাম, তুমি আমার ছেলেকে নাকি মেঘলার রাগী দৃষ্টি দেখে আর কিছুই বলতে পারলাম না। কিছু বলবে? কই কিছু না তো। আমার এসব কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তারপর আমি মাফিয়ার সব লোকদের চলে যেতে বলি, আর তারা সবাই চলে যায়। এরপর আমি মেঘলা, আরিফ আর সামিয়াকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলাম। মেঘলার মা বাবা আমাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। তারপর তাদের সাথে অনেক কথাবার্তা বলে মেঘলা আর আরিফকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে মেঘলা কলিং বেল বাজালো, আর আমি মেঘলা আর আরিফের পেছনে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিয়ে মেঘলাকে বলতে লাগলো, তো মেঘলামা, তোমরা
কোথাও চলে গিয়েছিলে? আর তোমাদের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে? তারপর আমি আম্মুর দিকে ঘুরে তাকাই, আর আম্মু আমাকে দেখে সোজা ধরে কান্না করে দেয়। তুই বেঁচে আছিস বাবা? এতদিন কোথায় ছিলি? তোর জন্য আমি প্রতিদিন আমার চোখের পানি ফেলি। আম্মু, আম্মু, আমি ফিরে এসেছি তো, এখন আর কান্না করো না। বাবা আয়, তাড়াতাড়ি ভিতরে আয়। তারপর বাসার ভেতরে গিয়ে দেখি আব্বু সোফায় বসে চা খাচ্ছে আর টিভি দেখছে। আর আমাকে দেখে আব্বুর চায়ের কাপ হাত থেকে পড়ে যায়। বসা থেকে উঠে আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই বেঁচে আছিস? জানিস তুই ছাড়া আমরা কত কষ্টে ছিলাম। এখন আমি তো এসে গেছি বাবা, আর কান্না করো না। রাতে খাবার টেবিলে বসে শাওরিয়ানকে দেখে কত রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। আম্মু, কষ্ট করে এত রান্না করার কি দরকার ছিল? আরে আমি রান্না করি নাই তো, সব খাবার মেঘলা রান্না করেছে। কি আগে বলবা না? দাও দাও, তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে দাও, কতদিন পর বউয়ের হাতে রান্না খাবো। আচ্ছা দিচ্ছি। তারপর আম্মু খাবার বেড়ে দিল, আর আমি খেতে শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আব্বুর সাথে আরিফও এসে খেতে শুরু করে দিল। একটু পর আম্মু আর মেঘলাও খেতে বসে পড়ল। জানো মেঘলা, কাজের জন্য যেই ছেলেটাকে রেখেছিলাম ওই ছেলেটা আর কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো আম্মু? দেখো আবার কিছু চুরি করে পালিয়ে যায় নাই তো? আমি চোর না। আরে তুমি কেন চোর হতে যাবে? কারণ কাজের ছেলেটা তো আমিই ছিলাম। তার মানে তুই কাজের ছেলে সেজে বাসায় ছিলি? আম্মা। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। প্রায় রাত 12টা। আরিফ এখন ঘুমের দেশে। শাওরিয়ান আর মেঘলা ব্যালকনিতে নিরিবিলি দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মেঘলা বলতে লাগলো, তাহলে লাশটা কার ছিল যাকে সবাই তুমি ভেবেছিল? ওটা মর্গের কোনো লাশ ছিল। ভদ্রলোকটি আমাকে দেখেই চিনে ফেলেছিল যে আমি কে। আমার কোনো ক্ষতি হতে পারে ভেবে আমার নিরাপত্তার জন্য ভদ্রলোকটি আমার ব্যবহৃত কিছু জিনিস লাশটিকে পরিয়ে যেই জায়গা থেকে আমাকে হাসপাতালে নিয়ে আসছিল সেই জায়গাটায় লাশটা রেখে দিয়েছিল। ও। তারপর মেঘলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর আমি মেঘলার গালে কপালে চুমু দিয়ে মেঘলাকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। পরের দিন সকালে শাওরিয়ান ঘুমাচ্ছিল আর আরিফ শাওরিয়ানকে ডাকতে লাগলো, বাবা তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে আমার লক্ষ্মী ছেলেটার? আর একটু ঘুমাই না। আরে বাবা তাড়াতাড়ি ওঠো, তুমি বেঁচে আছো শুনে শহরের সব মানুষ তোমাকে দেখার জন্য বাসার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে লাফ দিয়ে উঠলাম। বললাম, আচ্ছা তোমার আম্মু কোথায়? আম্মু রান্নাঘরে রান্না করছে। ও। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেলকনিতে যাওয়ার সময় আরিফ বলতে লাগলো, বাবা কি করছো? সাংবাদিকও আছে, এই নাও সানগ্লাস পরে যাও। আমার লক্ষ্মী ছেলে, শোনা ছেলেটার মাথায় এত বুদ্ধি। তারপর সানগ্লাসটা পরে বেলকনিতে গিয়ে আমার ডান হাতটা উপরে তুললাম। ব্যালকনিতে শাওরিয়ানকে দেখতে পেয়ে শহরের সব মানুষ খুশিতে হইচই শুরু করে দেয়। আজ শহরের প্রতিটা মানুষের মুখেই হাসি, কেউ কেউ তো খুশিতে কান্নাই করে দিচ্ছে। শাওরিয়ানকে ফিরে পাওয়ার সব মানুষ আনন্দে দিশেহারা।